আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে যেহেতু সবকিছু ক্লিয়ার ঠিকঠাক, তাহলে আজকের লেকচার আমরা শুরু করে দিতে পারি। আজকে হচ্ছে আমাদের অধ্যায় 11 এর লাস্ট ক্লাস আর কি, এই তথ্য ও উপাত্ত অধ্যায়ের শেষ ক্লাস। এই ক্লাসে আমরা আমাদের বাকি যে টপিকগুলো আছে ওইগুলো পড়ে ফেলবো। তো তোমরা একটু শুরুতে জানাও যে এতদিন পর্যন্ত যা যা পড়ছি এই চ্যাপ্টারের, এখানে কোথাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এই যে যে টপিক আমরা পড়ছি শুরু থেকে, এই সমস্ত টপিকে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা একদম শুরু লেকচার থেকে। সবাই বলতেছো না ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড। তো তোমরা একটু প্র্যাকটিস করলে আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারবা, প্লাস গুছায় রাখতে পারবা। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার বার্ষিক পরীক্ষায় বা সামনে যে পরীক্ষায় দিচ্ছ, অর্ধবার্ষিক বার্ষিক, দুটা পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে তোমার অ্যান্সার করা বাধ্যতামূলক। এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করাই লাগবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। তোমার একটা সেটে হয়তো গড় নির্ণয় করতে দিবে, আর একটা সেটে এই যে আমাদের যে হিস্টোগ্রাম আছে, মানে হচ্ছে আয়তলেখ অথবা হচ্ছে পাই চার্ট, এগুলো আঁকাইতে দিবে। মানে এরকম জিনিসপত্র কিন্তু আসবে আমাদের, ঠিক আছে। তো 2 সেট প্রশ্ন থাকতে পারে, তো ওখান থেকে তোমার অ্যান্সার করা লাগবে। আর সোহানুর স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজ বা পরিসংখ্যানের যদি তুমি বলো তাহলে সেম না, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে মধ্যক আর মধ্যমা দুটার মধ্যে। মধ্যমা তো মধ্যমান বলছো আর কি, হ্যাঁ, মধ্যমা তো আলাদা জিনিস, মধ্যমান হচ্ছে আলাদা আর মধ্যক হচ্ছে আলাদা। যদি একদম টু দি পয়েন্ট তুমি বলতে চাও, যেহেতু তুমি প্রশ্ন করছো, আমি ধরে নিব তুমি টু দি পয়েন্টটাই জানতে চাইছো। তারপরে আজকের ক্লাসে আমরা শিখবো যে মধ্যক কি, প্রচুরক কি। লেখচিত্রতে যাদের একটু সমস্যা তারা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ। তোমার প্যারালাল টেক্সটে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যদি করো তাহলে তোমার খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসটা চাইলে আরেকটু দেখতে পারো লেখচিত্রের অংশটুকু, মানে যেখানে যেখানে তোমাদের সমস্যা, তোমাদের কাছে তো পিডিএফ নোট আছে, ওই নোটে দেখবা যে কোন অংশে আমি হাতে লিখে লিখে ওই লেখচিত্র দেখাইছি বা হচ্ছে তোমার অংশটুকু করে দিছি, ওইটা হচ্ছে তোমরা একটু রিক্যাপ করে দেখে নিবা, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়ায় আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, তোমাদের গত ক্লাসের যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে কোন বিদ্যালয়ের 100 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বারের সারণী দেওয়া হলো। তো এই স্কুলের শিক্ষার্থীরা অনেক ইন্টেলিজেন্ট, দেখো 66-র নিচে কেউ পায় নাই। 66 থেকে 70 এই রেঞ্জের ভিতরে বা এই শ্রেণী ব্যবধানের ভিতরে আমাদের গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি সেটা কত, 10 জন। তারপর আমাদের 71 থেকে 75 14 দেওয়া আছে। এইভাবে করে দেখো 91 থেকে 95 এর ভিতরে অনেক মানুষজন নাম্বার পাইছে 12 জন, যেটা খুবই ভালো। আবার 96 থেকে 100 এর ভিতরে পাইছে 5 জন। তো এখন আমাদেরকে বলছে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। কি বলছে, গাণিতিক গড় নির্ণয় করো। তো গড় কিভাবে নির্ণয় করি এটা কিন্তু আমরা লাস্ট লেকচারে খুব ডিটেলস এর সাথে শিখছিলাম যে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে শ্রেণী মধ্যমান লাগবে, তাই তো, এক্সআই লাগবে, এখানে এক্সআই লাগবে। এক্সআইটা কি ছিল, এক্সআই ছিল হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমান বা মধ্যমা, তুমি যেটা বলো। এক্সআই হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তারপর আমাদের কি লাগতো, আরেকটা চার্ট লাগতো, সেটা হচ্ছে এফআই এক্সআই। মানে এফআই এর সাথে, মানে তোমার যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার সাথে তুমি শ্রেণী মধ্যমাকে গুণ করতা, গুণ করে এখানে একটা চার্ট বানাইতা। তারপর এখানে কি নিয়ে আসতা, সামেশন এফআই এক্সআই। আর এখানে তো তোমার দেয়াই আছে যে সামেশন এফআই কত, যেটা হচ্ছে এন সমান 100। আর গড়ের ফর্মুলা আমরা কি শিখছিলাম, এক্স বার, গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, সেটা ছিল আমাদের গাণিতিক গড় সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই অথবা সামেশন এফআই এক্সআই, বা তুমি চাইলে বলতে পারো এটা এন, টোটাল নাম্বার। তো দেখো এটা আমরা ডিটেলসে সলভ করছিলাম, আজকে আমরা শুধু দেখাই দিই এখানে কিভাবে সলভ করা হয়েছে। দেখো এখানে আমাদের শ্রেণী মধ্যমা বের করতে হবে প্রথমে। তো মধ্যমা বের করে মানে কিভাবে তুমি দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবা সেটার একটা কথা বলি। তুমি প্রথমে শুরুটা বের করবা, 66 প্লাস 70, এটা কিন্তু খাতায় দেখানো লাগবে না, জাস্ট এরকম 4 টাকা বা 4 টাকায় লিখে দিবা। 66 প্লাস 70 কত হয়, ডিভাইডেড বাই 2, 68। পরেরটা বের করবা, 71 প্লাস 75 কত হয়, 73। দেখো কত কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে না, এরপর থেকে 5 করে বাড়াইতে থাকবা। মানে দেখো এই দুটার ভিতরে আমাদের কত বৃদ্ধি পাইছে, 5 করে, 5 করে করে বৃদ্ধি পাইছে। এখান থেকেও বৃদ্ধি পাবে কত, 5। তারপরেও বৃদ্ধি পাবে কত, 5। এভাবে 5 করে করে দেখো বাড়ছে।
কোনো কোনো সারণীর ক্ষেত্রে 10 করে বাড়তে পারে। তো তুমি প্রথম দুইটা বের করবা, তারপর দেখবা যে এরা কত কত করে বাড়ছে। পড়ার পরে তুমি ঠাস ঠাস করে কিন্তু একদম লাস্ট পর্যন্ত চলে আসতে পারবা। তো এটা তোমার সময় বাঁচাবে পরীক্ষায়, সবগুলোকে গড় করে করে আসা লাগবে না। এরপর গণসংখ্যা তো তোমার দেয়াই আছে, তারপর এই দুটা গুণ করবা। গুণ করার পরে দেখো সামেশন এফ আই এক্স আই বের করবা। আর এখানে তো আমাদের মোট মানে যেটা হচ্ছে সামেশন এফ আই, এটা তো দেয়াই আছে, সেটার ভ্যালু কত 100, এটার ভ্যালু হচ্ছে 100। তারপরে এই যে আমাদের যে গড়, এই ফর্মুলাটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা একটু মানে তোমার একটু বেশি ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখছে। তো এইভাবে না লিখে তোমরা এভাবেও লিখতে পারো, সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তোমরা এর মাহাত্ম বুঝবা। এটা মানে হচ্ছে তোমার 1 থেকে শুরু করে কে পর্যন্ত, কে মানে বোঝানো হচ্ছে আমাদের টোটাল কতগুলো নাম্বার আছে সেটা। যাই হোক, এটা নিয়ে বেশি ঘাটানোর দরকার নেই, তোমরা এটা লিখলেই হবে। ওকে, তো আশা করছি এটা বুঝছো। শান্ত, বলো ভাইয়া উপরেরটা কি বলতে? উপরের এগুলো কিছু না, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। এন মানে হচ্ছে মোট কত জনসংখ্যা, মোট কত মানে গণসংখ্যার হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা কত, সেটা হচ্ছে এন। মোট বলতে কিন্তু এখানে আমরা বুঝাইছি যে এন এর কথা, এফ আই সমান এন, মানে যতজনের দেয়া ছিল, এই যে এখানেই বলে দিছি এন কি। ঠিক আছে, ওকে। সামেশন মানে যোগফল, এটা হচ্ছে সামেশন চিহ্ন, এই চিহ্নের মানে হচ্ছে সামেশন। সামেশন মানে যোগ, সামেশন সাইন। আর এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, মানে মাল্টিপ্লিকেশন করতেছো। আর এটা হচ্ছে সিগমা, এটা আসছে হচ্ছে সিগমা থেকে, গ্রিক ওয়ার্ড সিগমা, সিগমা থেকে এই সামেশনটা আসছে। এটা মানে হচ্ছে যোগ করা, সামেশন মানে কি যোগ। তোমরা যারা ইংলিশ ভার্সনের আছে তারা খুব ভালো মতো রিলেট করতে পারতেছো যে সামেশন মানে যোগ বা এডিশন। তো এই চিহ্নটা হচ্ছে সামেশন, আর এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন সাইন। তো এটা আমরা দেখবো আর একটু বড় হলে। তো আশা করি বুঝছো, চলো আমরা সামনে যাই। আই মানে ইনিশিয়াল ভ্যালু, এখানে আই ফর ইনিশিয়াল মানে একদম 1 থেকে শুরু করে, এই যে এফ আই দেখছো না, এটা হচ্ছে একদম শুরু থেকে শুরু করে, শুরুতে ছিল 10, বাট একদম ইনিশিয়াল থেকে লাস্ট পর্যন্ত। আই এর ভ্যালু 1 থেকে শুরু করে কে মানে কত 100, এটা কে মানে এখানে হচ্ছে 100। ঠিক আছে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। যাই হোক, এটা নিয়ে আমরা না ঘাটাই, তোমাদের বলছি এই ফর্মুলা মুখস্থ রাখতে, এটাই করবা। ঠিক আছে, এটার মিনিং বুঝতে হলে আরেকটু উপর লেভেলে যাইতে হবে, মানে একটু পড়তে হবে। যতটুকু বলছি এতটুকু মাথায় রাখো, তাইলে হবে। ওকে, শান্ত। এফ আই এক্স আই মানে কি, লাস্ট ক্লাসে খুব ভালো মতো ডিসকাস করছিলাম। এফ আই এক্স আই মানে হচ্ছে তোমার গণসংখ্যা শ্রেণী মধ্যমার গুণফল। দেখো এখানে দেয়াই আছে, এফ আই এক্স আই মানে এই যে শ্রেণী মধ্যমা বের করছো তার সাথে গণসংখ্যার গুণফল। ওকে, তাহলে চলো আজকের টপিকে আমরা চলে যাই। আজকে আমরা যা যা দেখবো সেটা হচ্ছে মধ্যক, আমাদের লাস্ট যে টপিক আছে সেটা। তো আমরা দেখছিলাম লাস্ট দিন সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতার আমাদের কিন্তু কয়েকটা পরিমাপক ছিল, কয়টা? 3টা। একটা হচ্ছে গড়, গড় আমরা পড়ে ফেলছি। তারপরে ছিল আমাদের মধ্যক, আর হচ্ছে 3 নাম্বার প্রচুরক। তো দেখো মধ্যক মানে কি, মধ্যক হচ্ছে আমাদের মিডিয়ান। ঠিক আছে, আর প্রচুরক হচ্ছে মড। প্রচুরককে আমরা ইংরেজিতে বলি মড, আর মধ্যককে ইংরেজিতে আমরা বলি মিডিয়ান। এখন মধ্যক মানে মধ্যক মানে কি, মধ্যমণি মানে কি তোমরা বুঝো? যে হচ্ছে একদম সেন্ট্রালে থাকে। যেমন তোমার স্কুলের হেড টিচার, যখন দেখবে অনেকগুলো টিচার বসে আছে একসাথে, মাঝখানে থাকবে তোমার হেড টিচার, তার আশেপাশে তার ডান পাশে থাকবে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, তার পাশে থেকে সিনিয়র টিচাররা বসা শুরু করবে এইভাবে। তার মানে যে মাঝখানে আছে সে হচ্ছে আমাদের মধ্যমণি। তো আমাদের কাছে যদি অনেকগুলো উপাত্ত থাকে, বিন্যস্ত বা অবিন্যস্ত, বা আমাদের হচ্ছে গ্রুপ ডেটা বা আনগ্রুপ ডেটা। গ্রুপ ডেটা বলতে বোঝাচ্ছি যে ওই যে আমাদের যে সারণী দেখো না, সারণীতে যে ডাটা দেওয়া আছে ওটা হচ্ছে গ্রুপ ডাটা। আর আনগ্রুপ ডাটা সেটা হচ্ছে কি নর্মালি দেওয়া আছে, মনে করো 5, 10, 15, 20, 30, 40 এরকম করে দেওয়া আছে। আমরা দেখবো কোনটা গ্রুপ কোনটা আনগ্রুপ, এটা আমরা জানি, আগে থেকেই দেখছি। তো এরকম যদি থাকে তাহলে এদের মধ্যে মাঝখানে কেউ থাকবে না। মনে করো 5টা তথ্য আমি লিখলাম, এখানে 5টা নাম্বার লিখলাম, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে যতগুলো নাম্বার লিখছি তুমি দেখো এদের একটা মিডিয়াম পজিশন আছে। যেমন তুমি যদি এই 8কে ধরো, 8-এর বাম পাশে দেখো 3টা নাম্বার আছে, 1, 2, 3। 8-এর ডান পাশে দেখো কতগুলো নাম্বার আছে, 1, 2, 3। তার মানে তুমি যেদিক থেকে শুরু করো এই 8 কি তোমার মাঝখানে আছে না?
তাহলে একে আমরা বলবো মধ্যক। দেখো তো খুবই সহজ, বুঝছো কিনা মধ্যক কি? মধ্যক মানে যে মাঝখানে থাকবে। ভেরি গুড, অনেকে উত্তর দিয়েছ, ভেরি গুড। কাউসার কুমারখালী, আর স্প্যামিং করো না ভাই। এখন দেখো প্রচুরক কি, মানে আগে আমরা একটু বাংলা ব্যাখ্যা শুনি, তারপর আমরা ডিটেলসে যাব। প্রচুরক মানে হচ্ছে যেটা প্রচুর বার থাকে, অনেকবার থাকে। প্রচুর মানে কি? এই যে প্রচুরক, প্রচুরক কথাটা কোথা থেকে আসছে? প্রচুর থেকে। প্রচুর মানে প্রচুর বিদ্যমান, একে আমরা বলি প্রচুরক। তো তোমার কাছে মনে করো আমি কয়েকটা ডেটা দিচ্ছি, মনে করো 3, 4, 5, 6, 6, 7, 8। এর মধ্যে দেখো তো সব থেকে বেশি বার কোন ডেটাটা আছে? 6। 6 হচ্ছে আমাদের প্রচুরক, মানে যেটা সব থেকে বেশি বার থাকবে কোন উপাত্তের মধ্যে, যেই ডেটাটা সব থেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। এটা হচ্ছে আমাদের 6। এখন আমরা ডিটেলসে যাব। এতটুকু বুঝছো কিনা তোমরা একটু বলো তো? এতটুকু আমরা বুঝছি কিনা? আমরা সূত্র টুত্র সব দেখবো, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিছি। অঙ্ক করব, সূত্র দেখবো, সামনে অনেক কিছু অপেক্ষা করতেছে। হ্যাঁ, গ্রাফ আর্ট করে বর্ণনা লিখতে হবে ভাইয়া জান্নাত, গ্রাফ আর্ট করে বর্ণনা লিখতে হবে। একজন একটা প্রশ্ন করছে, শান্ত। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে 3। তুমি যেটা লিখছো ওখানে 3 প্রচুরক। যদি 2 ও 3টা থাকতো, মানে 2, 2, 2, 3, 3, 3, তাহলে 2 এবং 3 দুইটাই প্রচুরক হইতো। এটা আমরা বলবো, ক্লাসে বলবো, সমস্যা নেই। ওকে, যেহেতু এতটুকু আমরা বুঝছি, তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রচুরক, সরি মধ্যক। মধ্যক বা হচ্ছে এর ইংরেজি টার্ম হচ্ছে আমাদের মিডিয়ান। তো মধ্যক কি? মধ্যক হচ্ছে পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম ক্রমানুসারে সাজালে, অধক্রমানুসারে সাজালে ঊর্ধ্বক্রম অনুসারে অথবা অধক্রম অনুসারে সাজালে যেই উপাত্ত মাঝখানে, মাঝামাঝি বা যেই উপাত্তগুলো, বুঝো, মাঝামাঝি অবস্থান করে তাকে মধ্যক বলে। এখন দেখো এই ডেফিনেশনের ভিতরে আমরা দুইটা কথা বলছি। হতে পারে যে মাঝখানে আমাদের একটা উপাত্ত আছে, আবার এমনও হতে পারে মাঝখানে আমাদের দুইটা উপাত্ত আছে। তোমাদের এক্সাম্পল দিই, যখন মধ্যক একটা, আমাদের মধ্যক কিন্তু একটাও হইতে পারে, মধ্যক দুইটাও হইতে পারে। মনে করো উপাত্ত যে সংখ্যা তোমার দেয়া আছে না, উপাত্ত সংখ্যা, মনে করো তোমার কাছে 10টা উপাত্ত দেয়া থাকতে পারে, 11টা উপাত্তও কিন্তু দেয়া থাকতে পারে। এখন দেখো দুইটা কেস পড়বো আমরা। কেস 1, মধ্যকের ডেফিনেশন আশা করি আমরা বুঝছি, যে মাঝখানে থাকবে, সোজা বাংলা কথা, যে মাঝখানে থাকবে সে মধ্যক। কিন্তু ডেটাগুলোকে কিভাবে সাজাইতে হবে? ঊর্ধ্বক্রম বা অধক্রম, মানে আমাদের একটা সাজাইতে হবে, সুসজ্জিত ডেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো মধ্যকের দুইটা কেস আছে, উপাত্ত সংখ্যা বিজোড়, উপাত্ত সংখ্যা বিজোড় হলে, দেখো উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয়, মানে অড নাম্বার হয়, উপাত্ত সংখ্যা যদি অড নাম্বার হয়, ওকে, অড নাম্বার হইলে, যেমন এক্সাম্পল আমরা যদি দিই, এক্সাম্পল টানি, মনে করো 1, 2, 3, 4, 5, আমরা 5টা ডেটা নিলাম। এখানে আমাদের মধ্যক কোনটা? 3 না? সব থেকে মাঝখানে আছে, এদিকেও দুইটা উপাত্ত, আবার ডান পাশেও আমাদের দুইটা উপাত্ত আছে। তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে? সূত্র হবে, দেখো
কত নাম্বার পজিশনে আছে এটা? 3 নাম্বার পজিশনে না? 1 2 3 নাম্বার পজিশনে আমাদের 3 আছে না? দ্যাট মিন্স আমাদের সূত্র হবে, যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয়, মানে n সমান বিজোড়, মানে উপাত্ত সংখ্যা আমরা মনে করতেছি n সমান বিজোড়। এখানে n এর পরিচয় কি? n হচ্ছে উপাত্ত সংখ্যা। এরকম হলে আমাদের সূত্র আসবে হচ্ছে n প্লাস 1/2 এততম পদ হচ্ছে মধ্যপদ। দেখো ব্যাখ্যা কিন্তু আগে দিয়ে নিছি, আগে তোমার এক্সাম্পল দিছি। দেখো আমার এখানে উপাত্ত আছে কতগুলা? 5টি, মানে n সমান 5। তাহলে আমাদের মধ্যক কি হবে? মধ্যক হবে 5 প্লাস 1/2, হুইচ ইজ কত? 3তম পদ। আর 3তম পদ কোনটা? 3তম পদ কিন্তু 3। দ্যাটস ওয়াই আমাদের মধ্যক হয়েছে এটা। এখন তুমি বলতে পারো ভাইয়া, উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, এটা আমরা সেকেন্ড কেস 2। উপাত্ত সংখ্যা n জোড় হলে, জোড় মানে ইভেন, মনে করো তোমার কাছে আছে 2 2 3 4 5 6 7, এখানে আমাদের মধ্যক কোনটা বলো তো? বা এখানে আমরা 2টা 2 না দিয়ে একটা 1 দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এখানে আমাদের মধ্যক কোনটা? তুমি হয়তো বলতে পারো ভাইয়া দেখেন, আপনি গোনা শুরু করেন, এদিক থেকে দেখেন 3টা আছে, এদিক থেকেও 3টা আছে। আচ্ছা এটা তো আমরা বিজন নিছি, আর একটা বাড়াই দিই, 8 দিয়ে দিলাম। এখন খেয়াল করো, তোমরা বলবা যে ভাইয়া আপনি যদি এদিক থেকে গোনেন 4টা আছে, এদিক থেকে গুনলেও 4টা আছে, তাহলে আমার মাঝখানে কে আছে? মাঝখানে খেয়াল করো তো, এই 2 ব্যক্তি আছে না, মানে এই 2টা সংখ্যা আছে না মাঝখানে? আমি যদি নর্মালি চিন্তা করতাম যে একটা সংখ্যা আমার মধ্যক হবে, তাহলে কিন্তু আমি কোনোদিনও পাবো না, কারণ এদিক বরাবর আমার 4টা আছে, এদিক বরাবর 4টা আছে, ইকুয়ালি ডিভাইড করতে পারতেছি না। তুমি যদি বলো যে ভাই 4 মধ্যক, তাহলে এদিকে আছে 3টা, এদিকে থাকবে কতগুলা? এদিকে থাকবে 4টা, হইল মধ্যক? হইল না। তাহলে আমাদের মধ্যক বলতে হবে কাকে? আমাদের মধ্যক বলতে হবে এই 2টাকেই। এখন এই 2টাকেই যদি আমরা মধ্যক বলি, তাহলে আমাদের দেখো কি হয়, মধ্যক তাহলে আসবে 4 প্লাস 5, এদের গড় নিতে হবে, ডিভাইডেড বাই 2 কত আসে? এটা আসবে হচ্ছে আমাদের 4 প্লাস 5/2, দ্যাট মিনস 9/2, সেটা হচ্ছে 4.5। ঠিক আছে, 9 ডিভাইডেড বাই 2 মানে 4.5। এখন দেখো এইটাকে আমরা ফর্মুলা আকারে কিভাবে লিখতে পারি? সূত্র আকারে আমরা লিখতে পারি, দেখো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই সূত্র থেকে ভয় পাওয়ার কিছু নাই। n টোটাল কত? টোটাল পদ সংখ্যা কত? 8টা। দ্যাট মিনস 8/2 তম পদ, 8/2 না কিন্তু 8/2 তম পদ প্লাস 5তম পদ। দেখো এখানে 8/2 বসালে 4 আসবে, তার সাথে 1 যোগ করলে কত হয়? 5। তার মানে এখানে আমাদের 5ম পদ, এই 2টা পদের যোগফল ডিভাইডেড বাই কত? 2। তার মানে চতুর্থ পদ আমাদের কত? এটা চতুর্থ পদ ছিল 4, 5ম পদ কত? 5। তাহলে 4 প্লাস 5/2 সমান কত আসবে? 4.5। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা আশা করি মধ্যক আমাদের ক্লিয়ার। এটা ছিল কি? বিচ্ছিন্ন ডেটার ক্ষেত্রে, মানে ধরো যে আনগ্রুপ ডেটা বা র্যান্ডম ডেটা, আনগ্রুপ ডেটা আর কি, এগুলো কিন্তু কোনো সারণীর মাধ্যমে দেওয়া নাই, সেগুলো হচ্ছে এক ধরনের ডেটা, আর সারণীতে দেওয়া থাকলে সেটাকে আমরা বলি গ্রুপ ডেটা, আর এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটা। হ্যাঁ, তো দেখো তো এতটুকু বুঝছো কিনা? খুবই ইজি, সবাই বলছে বুঝছি, খুব ইজি। তাহা আর তুমি একটু রিক্যাপ করে দেখে নিবা এইটুকু। হ্যাঁ, আমরা এখানে সময় নষ্ট না করি, দেখো তোমাদের জন্য এখানে ফর্মুলা খুব সুন্দর মতো দেওয়া আছে। তো এই স্লাইডটা খুব সুন্দর মতো পড়বা, এখানে দেখো ডেফিনেশন দেওয়া আছে, এই পুরোটুকুই আমরা ডিসকাস করে ফেলছি যে পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে এটা হতে পারে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম। উপাত্ত অনুসারে সাজালে উপাত্ত সমূহের মধ্যবর্তী মানকে আমরা মধ্যক বলবো, উপাত্ত সমূহের মাঝামাঝি মানকে আমরা কি বলবো? মধ্যক। এখন দেখো গণসংখ্যার ক্রমযোজিত সংখ্যা n, মানে টোটাল কতগুলা আমাদের কাছে ডেটা আছে এটা বুঝাই, যে ডেটা সংখ্যা বা উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে আমাদের মধ্যপদ কি হবে? n প্লাস 1/2 তম পদ।
এবং যদি জোর হয় তাহলে মধ্যক কি হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের যোগফল ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা দুটা কিন্তু খুব ভালো মতো মনে থাকে আমাদের, এই দুটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ সিকিউ প্রশ্ন সব আসবে, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। দেখো এখানে বলছে, এটা আমরা খুব সহজেই পারবো, যে নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কি মানের ক্রমানুসারে সাজাইতে হবে না? তো আমরা শুরুতে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই লিখবা, সাজিয়ে পাই। তো এই সব জিনিসপত্র সাজানোর ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদেরকে কি লক্ষ্য রাখতে বলছিলাম, সবচেয়ে ছোট ডাটা কোনটা সেটা দেখো। এই যে 11, এই যে 11 আমি লিখলাম। 11 লেখার পরে কাকে লিখবো? 11 লেখার পরে দেখো আমাদের 12 আছে একটা। 12 কি আরো আছে? খুঁজবা 12 আরো আছে কিনা। 12 আর নাই। 12 পরে কে আছে এখানে? তোমরা কিন্তু টিচার ইনবক্সে বলতে থাকো যে 12 পরে কোনটা আছে। 12 পরে আমরা সম্ভবত দেখতেছি 15 আছে। 12 পরে 15, 15 পরে কোনটা আছে? 16, 15 পর 16, 15 কি দুইবার আছে? নাই। 15 পর 16, 16 দুইবার আছে? নাই। তারপর কে আছে? 17, এই যে 17। তারপরে কে আছে? 18। তারপরে কে আছে? এই যে আমাদের প্রিয় 19। তারপরে কে আছে? তারপরে 20 নাই, 21 আছে। দেখো 22 কি আছে? এই যে 22 আছে। তারপরে কে আছে? তারপরে 23 আমাদের আছে। 24 কি আছে? দেখো তো খুঁজে, 24 নাই, 25 আছে। তারপরে কে আছে? 26 আছে, 26 নাই, 27 আছে। তারপরে কে আছে? 29 আছে। খাতায় কিন্তু তোমরা এটা প্রশ্নের উপর পেন্সিল দিয়ে দাগ দিবা, হ্যাঁ, পেন্সিল দিয়ে, কলম দিয়ে না। 29 এর পরে কে আছে? 30। এখানে টোটাল ডেটা কত আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ডেটা আছে। কতগুলো ডেটা আছে? 14টা ডেটা আছে। তুমি লিখবা n সমান 14, যা জোর, ঠিক আছে, যা জোর। তাহলে অতএব মধ্যকের ফর্মুলাটা লিখবা, মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। হ্যাঁ, প্লাস দিছি মানে যোগফলই তো বুঝাই দিছি, ডিভাইডেড বাই 2। n/2 তম পদ মানে কত? এখানে টোটাল পদ হচ্ছে 14, 14/2 মানে 7, 7 তম পদ প্লাস 7 প্লাস 1 তম পদ। এটাও আমরা আগে যেমনি লিখছি অমনি লিখি, 14/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো সপ্তম পদ কত তোমার? 1 গুণবা, মানে সপ্তম পদ খোঁজার জন্য গুণবা, বাম থেকে গুণা শুরু করবা। 1 2 3 4 5 6 7। এই যে সপ্তম পদ হচ্ছে আমাদের 19। অষ্টম পদ কে হবে তাহলে? 21 ডিভাইডেড বাই 2। এটা যা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে 19 আর 21 কত হয় আমাদের? 40, 40/2 মানে 20। 20 হচ্ছে আমাদের মধ্যক, অ্যান্সার 20 হচ্ছে আমাদের মধ্যক, মানে এদের মাঝখানে যেটা আছে সেটা আমাদের মধ্যক, সেটা ধরো 20। এখন দেখো বুঝছো কিনা, মধ্যক হচ্ছে 20। দেখো তো তোমরা বুঝছো কিনা এটা? 20 হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলছে একজন? ওকে, যেহেতু বুঝতে পারছো, ভেরি গুড। যোজিত গড় বলতে কোনটা বলতেছো তোমরা? যোজিত গড় তো আমরা বলি নাই কিছু এই সম্পর্কে। ওকে, আমরা চলো সামনে আগাই। 20 নাই তাও এটা মধ্যক, 20 নাই তাও এটা মধ্যক, ঠিক আছে? 20 থাকা লাগবে না, মধ্যম মান যেটা আসবে ওটাই মধ্যক আমাদের। মানে এটাই হচ্ছে যে ডেটা উপস্থিত থাকে না, যদি জোর হয়। তুমি খেয়াল করো মধ্যক মানে কি? মাঝামাঝি যে আছে, 19 আর 20 এর মাঝখানে কে আছে? 19 আর 21 এর মাঝখানে কে আছে? 20 আছে, এটাই মধ্যক, ঠিক আছে না? মানে এদিক থেকে গেলে তুমি দেখো এখানে যতগুলো পদ পাও, এদিক থেকে আসলেও ততগুলো পদ পাও না। তার মানে মধ্যক কে? এই যে দাগটা দিছি, এই ব্যক্তি কে? এই ব্যক্তি হচ্ছে 20। ডেটার ভিতর এক্সিস্ট না করলেও এই দুটার মাঝখানে যে আছে সেটা আমাদের মধ্যক। এখানে কিন্তু মধ্যক অ্যাকচুয়ালি দুইটা। মধ্যক কে? 19 আর 21। মধ্যক হচ্ছে অ্যাকচুয়ালি, তোমাদেরকে যদি বলি, মধ্যক হচ্ছে 19 ও 21। তো দুইটা ডেটা, মানে দুইটা মধ্যক কি সংখ্যা দুইটা পাইলাম না?
দুইজনকে পাইছি মধ্যক হিসেবে, এই জন্য আমরা এদের গড় নিচ্ছি। ঠিক আছে, এই জন্য আমরা গড় নিচ্ছি। ওকে, বিজোড় করাইছি ভাইয়া, বিজোড় তো করাইছি। আগের এক্সাম্পল যে দিলাম এতগুলা, এর ভিতর জোর বিজোড় সব করাইছি। এখন বিজোড় তোমরা পারবা। বিজোড়ের ক্ষেত্রে শুধু সোজা সাপটা ভাবে এভাবে সাজাবা, সাজায়ে n/n+1/2 করে দিবা, যাতে তোমার পদ আসবে সেটাই। আর যদি বিজোড় করতে খুব ইচ্ছা করে, এখান থেকে 30 ডেটাটা কেটে দাও, এই 30কে ইগনোর করো। 30কে ইগনোর করলে দেখবা তোমার মধ্যক কত আসবে। তোমার মধ্যক আসবে হচ্ছে আমাদের, তখন আমাদের পদ সংখ্যা কত হচ্ছে, এখানে পাইছিলাম 14, তার মানে 13, 14/2 মানে 7 নাম্বার পদ। 1 2 3 4 5 6 7 19 হবে তখন তোমার মধ্যক। যে প্রশ্ন করছিল সে আশা করি বুঝছো। সৌভিক, ভেরি গুড ভাইয়া। চলো আমরা সামনে আগাই, এটা যেহেতু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা এখন প্রচুরক পড়বো বা মড পড়বো। মডের ডেফিনেশন দেখো এখানে দেয়া আছে যে কোন তথ্য সারির মাঝে সর্বাধিক সংখ্যক বার উপস্থিত উপাত্তকে প্রচুরক বলে, মানে যে সব থেকে বেশি বার আছে সে হচ্ছে প্রচুরক। তো এই ডেফিনেশন কিন্তু আমরা আগেই বলে দিছি একদম ক্লাস শুরুতে। তো এখন চলো আমরা ম্যাথ করি, কারণ আমাদের পরীক্ষায় ম্যাথ আসবে। শুরুতে তোমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও যে সংখ্যাগুলোর মধ্যক কত। এই কুইজটার উত্তর দাও, তোমাদের জন্য প্রথম কুইজ আজকের। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। না, ভুল করা যাবে না ভাইয়া, বনি, ভুল করে দাগানো যাবে না, ধীরে সুস্থে দাগাবো। এত আগে আগে উত্তর দিয়ে কি করবা? সঠিক উত্তর দেওয়া বেশি জরুরি, তবে অবশ্যই সময়ের মধ্যে। তাহলে দেখো এখানে বলছে সংখ্যাগুলোর মধ্যক কত। দেখো সংখ্যাগুলো কিন্তু প্রায় সাজানোই আছে। এই 42 শুধু সামনে চলে আসবে 43-এর আগে। তো তোমার কিন্তু এমসিকিউতে আসলে প্রায় সম্পূর্ণটা সাজায় দিবে, দুই একটা এরকম প্লেস চেঞ্জ করে দিবে। হ্যাঁ, তো দেখো কেমনে হ্যান্ডেল করবে এগুলা। তারপরে দেখো এখানে 55 56, তারপরে এই যে 55, তাহলে এই 55 আগে চলে আসবে। তারপর দেখো 58 52, তাহলে এই 52কে টেনে ধরে নিয়ে কোথায় চলে আসবো আমরা? এইখানে চলে আসবো। তাহলে আমাদের সাজানো হয়ে গেছে। এখন দেখো এখানে উপাত্ত সংখ্যা কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মধ্যপদ কত হবে? 11 + 1/2। এই যারা বলতেছিলা যে ভাই বিজোড়ের জন্য মধ্যক বের করে দেখান, এই যে মধ্যক বিজোড়ের জন্য, মধ্যক বিজোড়ের জন্য কি ছিল ফর্মুলা? n+1/2 তম পদ। তাহলে এখানে দেখো 11 + 1/2 তম পদ, যেটা সেটাই আমাদের মধ্যক। তাহলে এটা কত আসে? এটা আসতেছে আমাদের 6তম পদ। এখন খুব কেয়ারফুলি 6তম পদ গুনবা। এটা হচ্ছে আমার প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এই যে ষষ্ঠ পদ, এই আমাদের এই ব্যক্তি 48। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? এ নাম্বার। দেখো তো বুঝছো কিনা। তোমার নামটা বাংলায় লিখে দাও ভাইয়া, মানে মনে থাকে না, বুঝছো, মানে অনেক নাম আছে। নুরা, তুমি যেভাবে করছো ওটাতে যদি তুমি বেশি কমফোর্টেবল হও তাহলে ওটা করতে পারো। আর যদি এভাবে করো তাহলে দেখবা কি যে তোমার এমসিকিউতে টাইম কম লাগতেছে। মানে তুমি একটু তীর দিয়ে বুঝাবা যে এই সংখ্যাটা আসলে এখানে না, 43-এর আগে। গোনার সময় ভালো মতো গুনবা, ছোট থেকে বড় গুনবা। 35 42 42, তারপর গুনবা এই 42কে, তারপর এই 43। মানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইটা হচ্ছে চতুর্থ, এটা পঞ্চম, এই ব্যক্তি হচ্ছে ষষ্ঠ। তারপরে সপ্তমকে, সপ্তম হচ্ছে এই ব্যক্তি, এটা হচ্ছে সপ্তম। অষ্টমকে, অষ্টম হচ্ছে এই 55, তারপরে অষ্টম হচ্ছে এই 55। নবমকে এই 55। দশমকে এই যে 66 হচ্ছে দশম, 56, সরি 56 হচ্ছে দশম, এটা একাদশ। এই তো লাস্ট পর হচ্ছে 58। এইভাবে গুনবা।
তো আসফার প্রশ্ন করছে বিজোড় বা জোর আমরা কিভাবে বুঝবো? তোমার হাতের আঙুল দিয়ে গুনবা, এই যেভাবে আঙুলটা নিয়ে গুনবা 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখছো 11টা আছে তার মানে বিজোড়। যদি দেখো 12টা আছে ভাইয়া তাহলে বুঝবা জোর। ঠিক আছে আসফার ভাইয়া, বলো তো বুঝছো কিনা তুমি? আমরা যদি এখন একটু লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে আমাদের ফার্স্ট আছে নির্ঝন ধর, ভেরি গুড ভাইয়া। তারপর আছে মারুফ, তারপরে নিহাল, রাকা, তারপর হচ্ছে রাতসা, তারপর হচ্ছে মোহিত, আদ্রিতা, তারপর হচ্ছে শুভদীপ দাস, তারপরে মনিমুল হক শিহাব, ফাইরোজ। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টের ফিঙ্গার যদি দেখি, প্রথম দুইজন সঠিক উত্তর দিছে, তারা হচ্ছে নির্ঝন ধর আর হচ্ছে মারুফ। অভিনন্দন ভাইয়ারা। চলো আমরা সামনে আগাই। ওকে, সামনে দেখো আমাদের জন্য কি প্রবলেম আছে। তোমাদের জন্য আরেকটা প্রবলেম আছে, কুইজ আরেকটা। তোমরা অনেকে কুইজ চাচ্ছিলা, তো দেখো এটা সলভ করো তো দেখি। ওকে, অনেক সময় দিয়ে দিছি, তো আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে নিই। মারিয়া ভুল করা যাবে না, সৌভিকও ভুল করে ফেলছে। এত মানুষ ভুল করলে তো হবে না। দেখো এখানে তুমি জাস্ট সংখ্যাগুলোকে প্রচুরক বের করার ক্ষেত্রে, আমরা আগে মধ্যক বের করা শিখছি। প্রচুরক মানে কি বলছি, যে তুমি ওই সেম মধ্যকের মতোই মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাবা, সাজায় দেখবা যেটা সব থেকে বেশিবার আছে সে প্রচুরক। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের সব থেকে বেশিবার কে আছে। আমি হচ্ছে জাস্ট নর্মালি দেখে কি বুঝতেছি, এখানে কি বুঝতেছি কে বেশিবার আছে। দেখো 7, দেখো তো 7 একবার আছে, 2 বার আছে, 3 বার আছে, 4 বার আছে। 8 কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আর অন্য কিছু কি দেখতেছো রিপিটেডলি আছে? এই যে 9 আছে আমাদের 1 বার, 2 বার। এটা আমি সাজাইনি, তাও উত্তর দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে 6, তার মানে আমার উত্তর কোনটা হবে? 8। এখন আমরা যদি একটু সাজাই তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা শুরু করব, আমাদের এখানে সব থেকে ছোট সদস্য হচ্ছে 6 কয়বার আছে? এই 6 নি আমরা এখন একটু এটা মুছে দিলাম, হ্যাঁ, বা আমরা একটু অন্য কালি দিয়ে কাটি, আমরা গোলাপি কালি দিয়ে কাটি। এই মনে করো একটা 6 নিয়ে নিছি, তারপরে এই যে আরেকটা 6 আছে, 2টা 6 আসলো। এবার আসবে 7, একটা 7, 2টা 7, 3টা 7, 4টা 7। এবার আসবে 8, একটা 8, 2টা 8, 3টা 8, 4টা 8, 5টা 8 লিখো। 8 8 8 8 8, 1 2 3 4 5টা 8। এরপরে কে আছে আমাদের? 9 আছে, 2টা 3টা 9, 3টা 9 আছে, 9 9 9। ভুল করে যদি না থাকি তাহলে দেখো 8 সব থেকে বেশি বার আছে। দ্যাট মিনস 8 আমাদের প্রচুরক। তুমি শুরুতে আমি যেভাবে করলাম ওইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এভাবে করলে কোনোদিনও ভুল হবে না, বাট এইভাবে করতে হলে তোমার একটু প্র্যাকটিস লাগবে, তাহলে ইজিলি বুঝবা। তাহলে আমরা যদি একটু রেজাল্টটা পাবলিশ করি, আমরা দেখতেছি আমাদের লিডার বোর্ডে ফার্স্টে এবার মুমিনুল হক শিহাব চলে আসছে। আগের লিডার বোর্ডে 10মে ছিল, সে এখন ফার্স্টে চলে আসছে। তারপরে আতিকা, নির্ঝন ধর 1 থেকে 3 নামছে, ভাই ভালো করতে হবে আবারও। তারপরে নিহাল আসছে, 4 নম্বরে আছে আমাদের। তারপরে হচ্ছে মিনহা, তারপরে হুমায়রা, ইফরান, তারপর হচ্ছে বোরহান, সিয়াম, মুহিত। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গার যদি দেখি, সব থেকে আগে সঠিক উত্তর দিছে শিহাব, তারপর হচ্ছে আতিকা, তারপর হচ্ছে নির্ঝন ধর। ওকে, তাহলে চলো আমরা দেখি সামনে কিছু প্রবলেম সলভ করি। তবে প্রচুরক নিয়ে আমরা একটু ডিসকাস করি, তোমাদের ভালো লাগবে। দেখো প্রচুরক নিয়ে আমরা একটু আগে ডিসকাস করি, আগের স্লাইডে আমরা একটু ডিসকাস করি প্রচুরক নিয়ে। মনে করো তোমাদের কাছে এইভাবে ডেটা আছে। 1 নাম্বার কেস 2 2 3 3 4 5 6
প্রচুরক কে বলো তো? এটাও মনে করো কুইজ। প্রচুরক কে এখানে? এখানে প্রচুরক কে? আদনান, কুইজ পড়ার অনেক সময় দেয়া হয়েছে ভাইয়া। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছে, সঠিক উত্তর, ভেরি গুড। এখানে প্রচুরক কিন্তু শুধু 2 বা শুধু 3 না, দেখো 2 ও 2 বার আছে, 3 ও 2 বার আছে, তার মানে প্রচুরক হবে 2 ও 3 একসাথে। 2 এবং 3 এটা লিখবা, এবং 3। এরপরে 2 নাম্বার আমি একটা এক্সাম্পল দিই। মনে করো 2 2 2 3 3 3 4 5 6 7 8 8 8 9। এখানে প্রচুরক কে বলো তো? এখানে প্রচুরক কে? তাহলে দেখো এখানে ভেরি গুড, এখানে 2 ও 3 বার আছে, 3 ও 3 বার আছে, দেখো 8 ও 3 বার আছে, তাহলে 2 3 ও 8 এরা তিনজনই কিন্তু প্রচুরক। তার মানে বুঝতে পারতেছো যারা সব থেকে বেশি বার থাকবে সেটাই প্রচুরক। আরেকটা লাস্ট কেস, এক লাস্ট না, আরো 2টা কেস হবে। 2 3 3 4 4 5 6 7 7 7 8 9। এখানে প্রচুরক কে? এখানে প্রচুরক কে বলো তো 3 নাম্বার কেসে? ভেরি গুড, 7। লাস্ট ওয়ান, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে প্রচুরক কে? এখানে প্রচুরক কে? 4 নাম্বার কেস। 4 নাম্বার কেসে প্রচুরক কে? একজন বলছে 1 2 3 4 5 6 7 8 9 10, সবগুলোই প্রচুরক। এই উত্তর খুঁজবে তোমরা, এটার উত্তর তোমাদের খোঁজা কাজ, তোমাদের কাজ এই উত্তরটা খোঁজা, ঠিক আছে? যা উত্তর দিয়ে দিই, এখানে কোনো প্রচুরক নেই। একের অধিকবার থাকতে হবে, একের অধিকবার। ডেফিনেশনে কি আছে দেখো তো? এখানে বলছে সর্বাধিক সংখ্যক বার, বাট এটা অ্যাকচুয়ালি একের অধিক এবং সর্বাধিক, একের অধিক হইতে হবে, ঠিক আছে? একের অধিক এবং সর্বাধিক। ডেফিনেশন আরো ক্লিয়ার করে বললাম, একের অধিকবার থাকবে এবং সর্বাধিকবার থাকবে। কথাটার মানে কি? জোর দেওয়া হচ্ছে যে সংখ্যাটাকে একের অধিকবার থাকতে হবে এবং ম্যাক্সিমাম। যেমন দেখো এখানে একের অধিকবার কে কে আছে? 2 ও একের অধিকবার আছে, 3 ও আছে। ম্যাক্সিমাম কে? এই দুইটাই ম্যাক্সিমাম, সেই জন্য 2 এবং 3ই হয়েছে। এইটার ক্ষেত্রে খেয়াল করো তো, একের অধিকবার আছে 3 4, তারপরে কি 7, এগুলো একের অধিকবার আছে। কিন্তু সর্বাধিকবার কে আছে? সর্বাধিকবার এই বান্দা আছে 7। এই জন্য এটা অ্যান্সার 7। দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রচুরক কি নেই। ইয়েস, আমরা এখন হচ্ছে, দেখো তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি, আমরা এখানে বের করব মধ্যকার প্রচুরক। দেখো এই ডাটা চার্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা মধ্যক প্রচুরক দুটাই বের করব। যাও, এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা মধ্যক প্রচুরক দুটাই বের করবো এখানে। তাহলে দেখো মধ্যক নির্ণয় করতে বলছে আমাদের এখানে। হ্যাঁ, মধ্যক কিভাবে বের করা যায় চলো দেখে ফেলি। এই ডেটার ক্ষেত্রে গ্রুপ ডেটা যদি থাকে, এখানে দেখো আমাদের প্রাপ্ত নম্বর দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে। এখন এখানে আমরা মধ্যক কেমনে বের করব? দাবি হচ্ছে যে অবিচ্ছিন্ন ডেটার ক্ষেত্রে তারা এটা দেখতে চাই, তো আমরা অবিচ্ছিন্ন ডেটা নিয়ে চলে আসছি। দেখো তো এতটুকু তোমরা বুঝছো কিনা, তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। কারোর কোথাও কোনো সমস্যা আছে কিনা? কি বলছে এটা? না বলছে সবাই, সমস্যা নাই। এটা ভেরি গুড, সমস্যা না থাকলে ভালো। আমি সমস্যা খুঁজতেছি তোমাদের, কোথায় সমস্যা। দেখো
এখানে আমরা হচ্ছে যদি সারণী দেওয়া থাকে সেটার ক্ষেত্রে অনেকে উত্তর দিয়ে দিছে 65। ভেরি গুড। আমাদের যদি এরকম সারণী দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমরা কি জানি, আমাদের টোটাল কতগুলো ডেটা আছে সেটা জানা লাগবে না? মানে আমরা মধ্যক কেমনে বের করছিলাম যে টোটাল কতগুলো আছে সেটার মাঝখানে যারা যে আছে, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 করে এই যে এন ছিল আমাদের, যে এন যদি জোড় হয় তাহলে দুইটা পদ হইতো, আমাদের দুইটা পদের গড় হইতো মধ্যক। এন যদি বিজোড় হয় তাহলে একটাই হইতো আমাদের মধ্যক। তার মানে আমাদের এন লাগবে না। এন কই থেকে পাবো? ক্রমযোজিত গণসংখ্যা থেকে। তাহলে এই চারটা বাড়বে, ক্রমযোজিত গণসংখ্যা, এটা বের করতে হবে। ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে প্রথমে কত থাকবে? 5, তারপর 5 7 কত হয়? 12, তারপরে কত থাকবে? 12 10 22, তারপরে কত থাকবে? দেখো 22 আর 15 কত হয়? 37, তারপর কত থাকবে? 37 আর 8 আমাদের থাকবে হচ্ছে 45, তারপর দেখো 45 আর 3 কত? 48, 48 আর 2 কত? 50। তার মানে এখানে টোটাল ডেটা আছে কতগুলো? 50 জনের ডেটা আছে, তাই তো? গণসংখ্যা কত টোটাল? এই যে যোগ সামেশন কত? n সমান 50 বা সামেশন, মানে আমরা এখানে দেখতেছি n সমান 50, তো লেখা লাগবে না, এখানে আমরা লিখছি সামেশন n, না অ্যাকচুয়ালি n সমান 50, সামেশন fi সমান 50, সামেশন fi সমান 50, যেটা হচ্ছে n এর সমান। এখন দেখো এখানে এটা কি জোড় না বিজোড়? জোড়। তাহলে মধ্যক কি হবে আমাদের? মধ্যক হবে হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো n/2 তম পদ কত? n/2 তম পদ আমাদের খোঁজা লাগবে। n/2 তম পদ মানে হচ্ছে 50/2, মানে 25 তম পদ। খেয়াল করো এখানে আমাদের প্রথম পদ আছে কোন শ্রেণীতে জানো? প্রথম পদ আছে এই শ্রেণীতে, এই যে এখানে 5 দেখতেছো না? তার মানে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যারা যারা আছে তারা এই শ্রেণীতে আছে। তারা কত পাইছে? 50। এরপরে আমাদের 12 পর্যন্ত, 5 থেকে 12 পর্যন্ত যারা যারা আছে তারা কত পাইছে জানো? 55। এই ক্রমযোজিত গণসংখ্যা মানে এটাই বোঝায় যে 1 থেকে 5 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে এই সারিতে আছে, ক্রমযোজিত গণসংখ্যা সারিতে। তারপরে 12 পর্যন্ত যারা পাইছে, মানে 55 যারা পাইছে তারা হচ্ছে 5 থেকে 12-র মধ্যে। তারপরে আমাদের 12 থেকে 22-এর মধ্যে তারা কত পাইছে? 60। তাহলে 25 নাম্বার ব্যক্তি কোথায় আছে বলতে পারো? 25 নাম্বার ব্যক্তি এখানে আছে, এটা কি বুঝো? 37-এর ভিতরে আছে 25 নাম্বার ব্যক্তি। 25 নাম্বার ব্যক্তি কোন সারণীতে আছে? এখানে আছে না? 25 নাম্বার ব্যক্তি এই সারণীতে আছে কিনা এটা বুঝো কিনা আমাকে একটু জানাও। 25 নাম্বার যে ব্যক্তি, 25 নাম্বার ব্যক্তি এখানে আছে, এই জায়গা আছে 1 থেকে 5, মানে এই যে যদি সাজাও এরকম ঊর্ধ্বক্রমে 1 থেকে 5 পর্যন্ত এখানে আছে, এইখানে 1 থেকে 5 পর্যন্ত এইখানে আছে। তারপরে 5 থেকে 12 পর্যন্ত এখানে আছে। তারপরে 22 পর্যন্ত আছে এখানে। কত থেকে? 12-র পরে 22 পর্যন্ত। এরপরে 25 নাম্বার ব্যক্তি এখানে আছে, 25 নাম্বার পাইছে কত? 65। তাহলে 26 নাম্বার ব্যক্তি কোথায় থাকবে বুঝো? এরপরে যদি আমরা করি n/2 প্লাস 1 তম পদ, এটা কত হবে? 26 তম পদ। 26 তম পদও কত হবে? 65। তার মানে আমরা এখানে কি লিখবো জানো? 65 প্লাস 65 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ কত? 65। এই 65 আমার মধ্যক, এটা আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? তাহা এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটা মানে কি? ক্রমযোজিত গণসংখ্যা মানে উপরের যেই গণসংখ্যা ছিল এর আগে তো ছিল 0, এই দুটার যোগফল করে আমরা এখানে লিখি। তারপরে এই 12 কই থেকে লিখছিলাম? প্রথম দুটার যোগফল। তার মানে 0 থেকে, মানে 1 থেকে শুরু করে 5, এই 5 জন কোথায় আছে? 1 থেকে শুরু করে 5, n এর ভ্যালু, এইগুলো তো সব n এর ভ্যালু। 50 না? এটা কি n এর ভ্যালু না? n এর ভ্যালু না এটা 50? 1 থেকে 5 পর্যন্ত আছে প্রথম সারিতে, রোতে, প্রথম সারি। তারপরে 5 থেকে 12 পর্যন্ত আছে এখানে, মানে ষষ্ঠ ব্যক্তি থেকে শুরু করে 12তম ব্যক্তি, ষষ্ঠ ব্যক্তি থেকে 12তম ব্যক্তি আছে কোথায়? এই সারিতে। 13তম ব্যক্তি থেকে 22তম ব্যক্তি আছে এই সারিতে।
তারপরে 23তম ব্যক্তি থেকে 37তম ব্যক্তি আছে এখানে, তার মানে আমার আসছে কত, কোন ব্যক্তি মধ্যকে মানে মধ্যম হবে, দুইটা ব্যক্তি মধ্যম হবে মানে মধ্যক হবে, তার ভিতরে একজন হচ্ছে 25, একজন কত 26, তার মানে 25তম পদও আছে আমার এই 37-এর ভিতরে, 26তম পদও আছে 37-এর ভিতরে, ঠিক আছে। তাহলে এখানে তার প্রাপ্ত নাম্বার কত 65, তাহলে এই মধ্যক কত হবে আমার 65 + 65 ডিভাইডেড বাই 2 65। আশা করি বুঝতে পারছো। জনসংখ্যা চাবে না তো, মধ্যক কিসের হয়, মধ্যক হয় তোমার ডেটার। এই ডেটা মানে কি তুমি বুঝো না, এই যে চার্ট করে দিছে এটা মানে কি, চার্ট করে দিছে মানে 65 পাইছে কয়জন জানো, 5 জন। তোমাদের বুঝাই এই চার্টের মানে কি, চার্টের মানে হচ্ছে 65 পাইছে 4 জন, 65 65 65 65। এরপরে 55 পাইছে কয়জন, 7 জন। এরপরে থাকবে হচ্ছে সরি প্রথমে কত ছিল 50, এক্সট্রিমলি সরি। এই চার্ট মানে হচ্ছে 50 পাইছে 5 জন, ওই চার্ট মানে হচ্ছে এটা। এরকম ডেটাকে আমরা টালি দিয়ে প্রকাশ করছিলাম, তোমরা ভুলে গেছো দেখি। শুরুর ক্লাসে মনোযোগ দিতে হয়, এই জন্য প্রত্যেক চ্যাপ্টার যখন শুরু হবে শুরুর ক্লাস সব থেকে মনোযোগ দিয়ে করবা, এর পরের ক্লাসে দেখবা তোমার অনেক ইজি হয়ে গেছে, মানে কোনো পেইনই খাওয়া লাগতেছে না। এই যে শুরুর ক্লাসে যদি মনোযোগ থাকতো তাহলে এটার ব্যাখ্যা খুব ভালো মতো বুঝতে পারতা যে এই চার্ট মানে আসলে কি। এটা মানে হচ্ছে 50 পাইছে 5 জন, তার মানে আমার যদি এরকম চার্জ করে না দেওয়া থাকতো তাহলে ডেটা দেওয়া থাকতো এরকম 50 50 50 50 আরেকটা 50, তারপর কি আসতো 55 7 জন, এই যে 55 55 55 55 এরকম ব্লা 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 চলতেছে। 50টা ডেটা আমার এখানে লেখা লাগতো, ওর ভিতর থেকে তখন তুমি গুনতা যে তোমার 25তম পদ কত, 25তম পদ তো তোমার নাম্বার আসবে, গণসংখ্যা আসবে কোনোদিন। গণসংখ্যা কি বোঝায়, কতগুলো আছে, গণসংখ্যা কি বোঝায়, কতগুলো আছে। গণসংখ্যার কোনোদিন মধ্যক হয় না, মধ্যক হয় কোনটা, শ্রেণী ব্যাপ্তির, ঠিক আছে। এই যে এইগুলা হচ্ছে এগুলার মধ্যক হয়। আশা করছি আজকে ক্লিয়ার এটা, ওকে। তাহলে আমরা এখানে বুঝলাম এটার অ্যান্সার হচ্ছে 65। এখন চলো আমরা সামনের প্রবলেমে যাই। সামনে দেখো আমরা এখন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করব। 1 থেকে 5 প্রথম শ্রেণীতে, 5 থেকে 12 দ্বিতীয় শ্রেণীতে, ঠিক আছে। 1 থেকে 5 প্রথম শ্রেণীতে, 5 থেকে 12, 5 থেকে 12 বোঝায় না, ওটা হচ্ছে 6 থেকে 12 হবে, ওটা দ্বিতীয় শ্রেণীতে। এখন দেখো মধ্যবিন্দু মানে কি, মধ্যবিন্দু মানে এই যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দু ছিল না, মধ্যবিন্দু দেখো ভাইয়া, মধ্যবিন্দু মানে মাঝখানের বিন্দু। খুব সুন্দর মতো চিন্তা করবা, -2 আর 2 এই দুটার মধ্যবিন্দু কত বলো তো, -2 আর 2 এই দুটার মধ্যবিন্দু মূল বিন্দু না, জিরো না। এটা আমরা কেমনে বের করি, 2 প্লাস -2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ কত, 0। তাহলে মধ্যবিন্দু মানে বোঝাবে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এখন দেখো প্রশ্নটা পড়ি, প্রশ্নটা তো সলভ করতে দিবা, তারপরে না প্রশ্ন করবা যে এটা মানে কি ভাই, আমি তো এক্সপ্লেন করবো মধ্যবিন্দু মানে কি। এখানে দেখো বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করো। এই যে গণসংখ্যা মানে বোঝাবে কোনটা কতবার আছে, 41 থেকে 45 এর ভিতর যে ডেটাগুলো আছে এগুলো আছে 5 বার, 46 থেকে 50 এর ভিতর ডেটা আছে কতবার, 8 বার। তাহলে বলো তো সব থেকে বেশি বার কোন ডেটা আছে, এটা না, 14 বার। তার মানে আমার প্রচুরক শ্রেণী কোনটা হবে জানো, প্রচুরক শ্রেণী হবে হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী 56 থেকে শুরু করে 60। প্রচুরক শ্রেণী হচ্ছে 56 থেকে শুরু করে 60। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দু মানে xi, মধ্যবিন্দু হবে দেখো 56 প্লাস 60 ডিভাইডেড বাই 2। উচ্চ সীমা বা নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বা উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা যেটাই লেখো ডাজেন্ট ম্যাটার। তাহলে এটা যদি আমরা বসাই দিই 56 প্লাস 60 ডিভাইডেড বাই 2 কত আসবে, 58। অনেকেই উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভেরি গুড। দেখো তো ভাইরা তোমরা বুঝছো কিনা, তোমরা বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, ও যাই হোক, এটা প্রিন্টিং মিস্টেক ভাইয়া, বাংলা বাংলিশ লিখে ফেলি, কারণ এখন সবকিছু ইংলিশ লিখে তো এই 5 লিখছি বাংলায় আর 8 লিখছি ইংরেজিতে। এটা 54 না, ওটা ছিল হচ্ছে কত, 58, সরি, এটুকু বুঝতে হবে।
কে রে? ওকে, অদ্বিতা, ঠিক আছে। চলো আমরা আরেকটা অঙ্ক করে ফেলি। আমরা একটা বোনাস অঙ্ক করি। ঠিক আছে, আমরা একটা বোনাস অঙ্ক করব। দেখো শ্রেণী ব্যাপ্তি আছে এখানে, আমরা একটু চার্ট বানাই, মনোযোগ দিয়ে দেখবা। শ্রেণী ব্যাপ্তি, তো মনে করো আমরা মানে তোমরা তার আগে একটু আমাকে জানাও যে এতটুকু যা পড়ছি এর ভিতরে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আজকে সময় মতোই শেষ হবে, কোনো চিন্তা করো না। ওকে, কোনো সমস্যা নাই। মনে করো শ্রেণীব্যাপ্তি এভাবে দেওয়া আছে 20 থেকে 29, তারপরে দেওয়া আছে হচ্ছে আমাদের 30 থেকে 39, তারপরে দেওয়া আছে মনে করো 40 থেকে 49, তারপর দেওয়া আছে মনে করো 50 থেকে 59, তারপর দেওয়া আছে মনে করো 60 থেকে 69, এভাবে দেওয়া আছে। উপরে পাঠিয়ে দিলাম ইচ্ছা করে। তো আমরা এটা তোমাদের অনুশীলনীর একটা প্রশ্ন, হুবহু সেম, অনেকটা অনুশীলনীর সাথে মিল পাবা। আমরা অনুশীলনী সব অঙ্কই কভার করে ফেলছি। হ্যাঁ, বাসায় বসে অনুশীলনীর অঙ্ক করতে বসবা, দেখবা আমরা সব অঙ্কই তুমি পারতেছো যদি ক্লাস বুঝে থাকো। একটা অঙ্কও তুমি আটকাবা না ইনশাল্লাহ। অনুশীলনীর অঙ্কে আমাদের কোনো সমস্যা হবে না। শ্রেণী ব্যাপ্তি, মনে করো গণসংখ্যা দেয়া আছে তোমার, মনে করো 10 দেয়া আছে, 8 দেয়া আছে, তারপর দেয়া আছে মনে করো 6। তাহলে 10 আর 8 আমরা একটু ক্যালকুলেট করি কত হয়, বা এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটু চেঞ্জ করি। হ্যাঁ, এটাকে দিলাম হচ্ছে 6, এটাকে দিলাম 18, যোগ করি আমরা একটু 10 + 6 + 18, আমাদের হয় 34। আমরা একটু বাড়াই নিব, 12 যদি দিই আমরা এখানে 12 দিই, 34 + 12 46, আর ধরো আমরা কত দিয়ে দিতে পারি, 4 দিয়ে দিলাম। ঠিক আছে, 4 বা 8 দিই, একটু মানটা একটু অ্যাবসার্ড রাখি। এই যে গণসংখ্যা দিয়ে আছে, গণসংখ্যা দিয়ে আছে। এখন তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই সারণী থেকে গড় বের করবা, আয়তলেখ বের করবা। 1 নাম্বার গড় কত, 2 নাম্বার আয়তলেখ। আমরা একটা সারণীর ভিতরে সব করে ফেলবো। হ্যাঁ, গড় আর আয়তলেখ এই দুটো আমরা বের করব। দেখো গড় বের করার জন্য আমাদের কি লাগবে, গড় বের করার জন্য আমাদের লাগবে কি, শ্রেণী মধ্যমা বা xi, আর এখানে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি মানে ছিল fi। এখন দেখো আমরা xi-টা বের করে ফেলি। xi যদি বের করি তাহলে দেখো 20 29 কত হয়, 20 আর 29 49, 49/2 কত, 24.5। তারপরেও আমরা একটু ক্যালকুলেট করে দেখি, 24.5। তুমি দেখতেছো এখানে 10 করে গ্যাপ আছে, তাহলে এটা কত হবে, 34.5। বিশ্বাস না হলে ক্যালকুলেট করে দেখো। তারপরটা কত হবে, 44.5। তারপরটা কত হবে, 54.5। তারপরটা কত হবে আমাদের, 64.5। এখন আমার কি লাগবে গড় বের করার জন্য, fi xi। টা চলো বের করে, এটা গুণ দাও। 24.5 গুণ 10 কত হয়, 245। এই বাংলিশ লিখলে একটু তোমরা খেয়াল করো। হ্যাঁ, তারপর হচ্ছে 6 × 34.5, মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়। তারপরে দেখো 18 × 44.5, 801। এই যে লিখতেছিলাম 801। তারপর দেখো 12 × 54.5, এটা আসবে 654। তারপরে দেখো 64.5 × 8, এটা আসবে 516। দেখো ঠিক আছে কিনা, এটা আশা করি ঠিক আছে। এখন দেখো আমাদের লাগবে কি, সামেশন fi xi, এটা বের করো তো, যোগ করে দেখো কত আসে। আর এখানে লাগবে হচ্ছে
সামেশন এফ আই যেটা হচ্ছে এন, এন আমরা কত বের করছি, আমরা হিসাব করে দিছিলাম 54 সম্ভবত, 6 প্লাস 18 প্লাস 12 প্লাস 8, এটা হচ্ছে 54। সামেশন এফ আই এক্স আই কত হয়, 516 প্লাস 654 প্লাস 801 প্লাস 207 প্লাস 245, এটা আসবে 2423। তাহলে আমাদের গড় কত হবে? অতএব 1 নম্বরের উত্তর গড় হবে হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই, এটা আসতেছে 2423 ডিভাইডেড বাই 54, 2423 ডিভাইডেড বাই 54, এটা আসে কত আমাদের 44.87 প্রায়, এটা আমাদের গড়। দেখো বুঝছো কিনা, জানাও তো বুঝছো কিনা, 44.87 প্রায়। ভেরি গুড। এইগুলা চার্ট কিন্তু এই যে অনেক হাই কনফিগারেশন ক্যালকুলেটর পাওয়া যায় বাজারে, এগুলাতে কিন্তু ডিরেক্ট করা যায়, এভাবে করে অ্যান্সার করলে কিন্তু হবে না, নাম্বার কাটবে কিন্তু। এইভাবে দেখাবা, আমি যেমনি দেখাইছি এমনি দেখাবা, এই জন্য লাস্ট অঙ্ক দেখানো। এখন আয়তলেখ আঁকানোর জন্য বা হিস্টোগ্রাম আঁকানোর জন্য আমরা কি করতাম, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতাম, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কেমনে বের করব, দেখো এই 29 আর 30 এর ভিতরে ডিফারেন্স কত, কি বলছিলাম তোমাদেরকে, 29 আর 30 এর ভিতরে ডিফারেন্স দেখো কত, 1, ওই 1 কে 2 দ্বারা ভাগ করবো 0.5, তাহলে এদিক থেকে 0.5 কমাই দিবা, মানে এটা হবে, আমরা একটু অন্য কালি দিয়ে লিখি যেহেতু আমরা ঠিক করতেছি, এটা 19.5, আর এদিকে কত যাবে 29.5, এটাকে যদি 0.5 কমাও 29.5, এটা যাবে কত 39.5, তারপরে কত 39.5, তারপরে 49.5, তারপরে কত 49.5, তারপরে কত 59.5, 5 বাড়াই দিছি 0.5, আর এটা 59.5 থেকে শুরু করে 69.5 পর্যন্ত অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা নিয়ে চলে আসছি। এখন আমাদের আয়তলেখ আঁকানোর জন্য বা হিস্টোগ্রাম আঁকানোর জন্য আমরা কি করতাম, আমরা এভাবে একটা লেখচিত্র নিব, পারফেক্টলি খুব সুন্দর মতো আঁকাবো না, মোটামুটি আঁকাই দিব, বুঝবা আর কি। তো এখানে দেখো আমরা এদিক বরাবর কি লিখতাম, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বা এফআই, এদিক বরাবর আছে আমাদের এফআই, এদিক বরাবর আমাদের কি আছে শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল। ওকে, শুরুতে কি করতাম, মূল বিন্দু থেকে এখানে ভাঙা চিহ্ন দিতাম কোন পর্যন্ত, এই যে প্রথম যেটা 19.5 পর্যন্ত, এটা হচ্ছে দাগ দিবা, দেখো তোমরা যে এই দাগ দাও না, এই দাগটা দিবা নিচের দিকে 19.5, তারপরে কত থাকতো আমাদের, তারপরে থাকতো আমাদের 29.5, এটা আমরা একটু বাড়াই দিই 29.5, তারপরে কত দিব আমরা 39.5, তারপরে কত 59.5, 39 দাঁড়াও 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, এখান থেকে 59.5, তারপরে 69.5, এই তো আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ফ্রিকোয়েন্সি বসাবো, তো তুমি গ্রাফ পেপারে অবশ্যই এক্স অক্ষ ওয়াই অক্ষের কোন ঘর সমান কত একক ধরছো এটা নিয়ে লিখবা। তো আমরা এখানে দেখাচ্ছি, দেখো ফ্রিকোয়েন্সি এখানে আমরা একটু মার্ক করি। তো ফ্রিকোয়েন্সি যদি আমরা মার্ক করি তাহলে খেয়াল করো, এখানে মনে করো আমরা নিচ্ছি হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 পর্যন্ত নিলাম। 19 থেকে 29 মধ্যে কত আছে 10, তার মানে 10 পর্যন্ত যাবে, এই যে এমনি উঠাবা আয়তলেখ, উঠায় এই পর্যন্ত এমনি নামাই দিবা। দেখো তো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। এরপরে পরেরটার জন্য দেখো কত 6, তার মানে একটু নিচে নামবে, পরেরটা হচ্ছে 6, মানে এই এতটুকু হবে 6, তারপরটা কত 18 জন্য আবার টপে উঠে যাবে, একদম শীর্ষে সব থেকে বড় আয়ত বা হিস্টোগ্রাম, এই তো উঠলো। তারপরে কত 12 কোথায় আছে, এখানে, এই যে 12। এভাবে কিন্তু সুষম ভাবে আঁকাবা তোমার পরীক্ষায় 2, 4, 6, 8, 10 এরকম করে। তুমি দেখা যাচ্ছে এখানে 8 দিলা, ওখানে 12 দিলা, এমনি দিলে কিন্তু নাম্বার কাটবে টিচার। তারপর দেখো 8 বা উদ্ভাসে পরীক্ষা দিলেই বুঝবা, মডেল টেস্ট বা যেই তোমার
চ্যাপ্টার ফাইনাল পরীক্ষায় ওখানে পরীক্ষা দিলে বুঝবা। তাহলে এখন কি করলাম, আমরা একাই ফেললাম, এখন জাস্ট একটু মার্ক করে দিব। মার্ক করলে একটু সুন্দর লাগে, তাই মার্ক করে দিবা। এই তো আমাদের হিস্টোগ্রাম বা আয়তলেখ আঁকানো শেষ। তো আমরা কিন্তু আজকে পুরো চ্যাপ্টারটাই প্রায় সামারাইজ করে ফেলছি। লাস্টে এই অঙ্ক পড়লাম। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি এখানে প্রচুরক শ্রেণী কোনটা, বলতে পারবা? প্রচুরক শ্রেণী কোনটি? প্রচুরক শ্রেণী কোনটি? প্রচুরক শ্রেণী যেখানে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি 18। প্রচুরক শ্রেণী হবে হচ্ছে আমাদের যেখানে গণসংখ্যা সব থেকে বেশি 40 থেকে 49। এটা আনসার। ঠিক আছে, ভেরি গুড। আশা করি তোমরা সবকিছু বুঝছো। এন্ড এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে ইনশাল্লাহ সবকিছুই পারবা। এখন তোমার কাজ কি, বাসায় বসে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আবারও করা, কোথাও আটকে গেলে ক্লাসটা দেখা, এটা হচ্ছে তোমাদের কাজ। এখান থেকে কিন্তু প্রশ্ন শিওর পাবা, আর সবকিছু কিন্তু আমরা ডিসকাস করছি। তো এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? এত বিশ্রী করে দাগ দিবা না, তোমরা একটু পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে দিবা, ঠিক আছে? ওকে। যেহেতু হ্যাঁ পাই চার্টও পড়তে হবে, যেহেতু আমাদের প্রশ্ন নাই তেমন। এখন দেখো তোমাদের জন্য এক কথায় কিছু প্রশ্নের উত্তর আর সমাধান এখানে দেয়া আছে, এগুলো একটু রিডিং দিবা, এগুলো পড়লেই বুঝতে পারবা। এগুলো আমরা সব পড়ে ফেলছি, একটু সামারাইজের জন্য লেখা আছে। আর এই ফর্মুলাটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখি, এখানে যেমনি লেখা আছে আমরা বলবো না, তো আমরা এটা একটু ডিফারেন্ট ওয়েতে বলবো ইচ্ছা করে। এটা আমরা এভাবে বলবো না, এটাকে আমরা আমাদের সিস্টেমে বলবো। এটাকে আমরা আমাদের সিস্টেমে বলবো। এক সেকেন্ড, এটাকে আমরা বলবো সামেশন, সরি, এই ফর্মুলাটা মনে রাখবে এইভাবে, সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই অথবা সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, এভাবে লিখবা, কোনো সমস্যা নেই। বাকি সবগুলো দেওয়া আছে, এইগুলো আজকে পড়ছিলাম আমরা। তারপর এখানে দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া আছে। তো বাড়ির কাজটা দেখো আমরা করে ফেলছি, ঠিক আছে? বাড়ির কাজটা তারপরেও তোমরা করবা, এই অঙ্কটা আমরা করে ফেলছি, এটা তারপরেও তোমরা করবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো না, এই ক্যালকুলেটর সব স্কুলে অ্যালাউ করবে না, এটা হচ্ছে 991 ES, তো এটা অ্যালাউ নাও করতে পারে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে পারি, যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা বেশ কয়েকদিন ধরে পড়েই শেষ করলাম, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা প্র্যাকটিস করবা ঠিকঠাক মতো, আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে, আর এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।